Assalamu alaikum everyone. This is Ishra Jahmi with you guys. Thank you so much for joining the class. Welcome to my class or channel. আচ্ছা, তো গত ক্লাসে আমরা অ্যাজ ইউ লাইক ইট সম্পর্কে ইন্ট্রোডাকশন জেনেছি, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জেনেছি। আজকে আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট এর অ্যাক্ট ওয়ানও আমরা শেষ করেছিলাম। এখানে মোট 5টা অ্যাক্ট রয়েছে। অ্যাক্ট ওয়ানে কি কাহিনী ঘটেছে সেটা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা নেক্সট অ্যাক্ট থেকে দেখব। তো অ্যাক্ট ওয়ানের শুরুতে আমি বলি, অ্যাক্ট ওয়ানে আমরা দেখেছিলাম শুরুতে আহ, অরল্যান্ডো এবং তার ভাই অলিভারের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বটা ছিল এই বিষয়ে যে অরল্যান্ডো তার বাবার কাছ থেকে যে টাকা পয়সা পেয়েছিল, যে সম্পদ পেয়েছিল, যে তার শিক্ষার জন্য এবং তার জীবন ধারণের জন্য, সেটা অলিভার তাকে ঠিক মতো দেননি। তাদের আরো একটা ভাই রয়েছে, সেই মানে মাঝের যে ভাইটা, তাকে মনে হয় বাইরে পড়তে পাঠাইছে, এরকম একটা কাহিনী। কিন্তু সেই ভাইকে আর কি নাটকে আর দেখানো হয় না। আর অরল্যান্ডোর যে সম্পদ ছিল, মানে তার বাবা তার জন্য যেটা রেখে গিয়েছিলেন, সেটা অলিভার তাকে দেয় নাই। আর আরো ওকে মারার প্ল্যান ট্যান করে এসব। তার এইখানে ঝগড়া বাজে প্রথমে, পরে অ্যাডাম হচ্ছে একজন বৃদ্ধ লোক, উনি হচ্ছে ওদের অনেক পুরানো চাকর আর কি। তো উনি এসে আর কি থামায় এই ঝগড়াটা। পরবর্তীতে যেহেতু অরল্যান্ডো ছোট ভাই হিসেবে মানে হয়েও বড় ভাই অলিভারকে মারেন, তো অলিভার যেহেতু সম্পদশালী একজন ব্যক্তি এবং সে বড় ভাই, তো সে রাগান্বিত হয়ে এক কুস্তিগিরকে বলেন যে, মানে একটা কুস্তি হওয়ার কথা, সেই কুস্তির সময় তার যে কুস্তিগির রয়েছে তাকে বলেন, তুমি আমার ভাইকে মেরে ফেলবে কুস্তির সময়, অথবা তার এমন কোনো ক্ষতি করবে যেন সে ক্ষতিগ্রস্ত হয়, এটা সে এই কুস্তিগিরকে বলেন। পরবর্তীতে আমরা দেখি আবার রাজপ্রাসাদের কাহিনী। রাজপ্রাসাদে ছিলেন আমাদের নায়িকা রোজালিন্ড আর তার চাচাতো বোন সিলিয়া। তো রোজালিন্ডকে খুশি রাখার জন্য সিলিয়া অনেক ট্রাই করে, অনেক কিছু বলে, কিন্তু রোজালিন্ডের মন তারপরে দুঃখিত থাকে, কারণ রোজালিন্ডের যে বাবা ডিউক সিনিয়র, তাকে এই তার চাচাতো বোনের যে বাবা, মানে তার চাচা সিলিয়ার যে বাবা ডিউক ফ্রেডরিক, অনেক বছর আগে বনবাসে দিয়েছিলেন আর তার রাজত্ব কেড়ে নিয়েছিলেন। তবে রোজালিন্ডকে তিনি বনবাসে দেন নাই, কারণ সিলিয়ার সাথে ও খেলাধুলা করতে তখন ছোট ছিল। আর একত্রেই ওরা বড় হয়েছে, মানে একে অন্যকে ছাড়া থাকতে পারে না। আর ছোট মানুষ ওকে আর বনবাসে কি পাঠাবে, তো পাঠায় না। এই জন্য আর কি রোজালিন্ড এই প্রাসাদেই বড় হয় এবং তার দুই বোন একত্রেই আর কি থাকে সব সময়। কিন্তু তারপর রোজালিন্ডের মন খারাপ থাকে। এদিকে আবার এই যে কুস্তির কথা, এই নিয়ে এসে জানায় ওদেরকে যে কুস্তি হবে, তো চলো তোমরাও দেখতে যাবে। তো কুস্তি দেখতে গিয়ে যখন দেখে অরল্যান্ডো অত বড় একজন লোকের সাথে কুস্তি লড়বে, সেজন্য তারা দুজন আবার তাকে আলাদা ডেকে মানা করে যে তুমি লড়াই করো না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু অরল্যান্ডো শুনে না, তারা এক পর্যায়ে এরকম লড়াই করতে থাকে। আর ঘটনাচক্রে অরল্যান্ডোই জিতে যায় টেকনিক খাটিয়ে। আর জেতার কারণে রোজালিন্ড আবার তাকে একটা লকেট উপহার দেয়, এবং ওই সময় তারা আবার বিচ্ছেদও হয়, মানে তাদের ওই সময়টাই জাস্ট দেখা হয়। এরপর আবার ওরা দুইজন প্রাসাদে চলে যায়, সিলিয়া এবং রোজালিন্ড। আর অরল্যান্ডো প্রাসাদে মানে জায়গা ত্যাগ করে। আর তারা দুজন দুজনকে যখন প্রথম দেখে, তাদের মধ্যে মানে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়, এবং সবচেয়ে বেশি হয় অরল্যান্ডোর। আর রোজালিন্ডের যে ফিলিংসটা আসে, সেটা সে নিজেও বুঝতে পারে না যে তার ওকে ভালো ভালো লাগছে বা কিছু। এরপরে এদিকে যখন রাত্রবেলা হয়, তখন আর কি রোজালিন্ডের যে চাচা ডিউক ফ্রেডরিক, তিনি এসে বলেন তোমাকে কালকেই রাজপ্রাসাদ ত্যাগ করে বনবাসে যেতে হবে, তোমাকে আর এই প্রাসাদে রাখবো না। তো রোজালিন্ড তো অনেক আপসেট হয়ে যায়, সে কোথায় যাবে কি করবে সে তো জানে না, তার বাবা কোথায় আছে তাও জানে না, ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে, কিন্তু সে কিভাবে যাবে সেখানে, বা সে কিভাবে এই প্রাসাদ ছেড়ে যাবে, এটা সে ভাবতেই পারে না। মানে সে ভয় পায় এবং সে কষ্টও পায়। আর ডিউক ফ্রেডরিক বলে, আমার তো সেটা চিন্তা করার বিষয় না, তোমাকে যেতে হবে এখান থেকে, তার মানে যেতেই হবে। এরপরে এই হচ্ছে রোজালিন্ড মন খারাপ করে এক সাইডে দাঁড়ানো। এদিকে ডিউক ফ্রেডরিকের কন্যা সিলিয়া, সে আবার রিকোয়েস্ট করে, বাবা এমনটা করবেন না প্লিজ, আপনি কথা দিয়েছিলেন আমাকে যে রোজালিন্ড এখানেই থাকবে, ও আমার বোন, ও আমার বান্ধবী, ও আমার সবকিছু, আমি ওর সাথেই বড় হয়েছে, আমি ওকে চাই, মানে ও ওদের দুই বোনের মধ্যে খুবই ভালো সম্পর্ক। তো ও খুব রিকোয়েস্ট করে যে আপনি এটা কইরেন না। এরপরে পায়েও পড়ে, মানে রিকোয়েস্ট করে অনেক। পরবর্তীতে তারা দুজনে ডিসাইড করে যে তারা বাহিরে যাবে। তো রোজালিন্ড এখানে
আহ সিলিয়ার মুখ চেপে ধরছে, কারণ সিলিয়া বলে যে চলো আমরা বাইরে যাব, আমরা আমাদের আঙ্কেলকে মানে রোজালিন্ডের যে বাবা, যে ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে, তাকে খুঁজে বের করবো। এটা আর কি বলে। তো এই সময় আর কি রোজালিন্ড মুখ চেপে ধরে যে তুমি এই কথা জোরে বললো না, মানে কেউ শুনলে সমস্যা, এই জন্য। পরবর্তীতে অ্যাক্ট টু শুরু হয়ে যায়। অ্যাক্ট টু, সেখানে আমরা দেখি লাইফ অফ ফরেস্ট, মানে ইন দ্য ফরেস্ট, লাইফ ইন দ্য ফরেস্ট। সেখানে আমরা দেখি ডিউক সিনিয়র তার যে সঙ্গীরা ছিল তাদের সঙ্গে বসে এখানে কথোপকথন করছে, গান গাইতেছে, আনন্দ করছে। অর্থাৎ যখন এই ডিউক সিনিয়রকে বনবাসে দেয়া হয়, ঠিক ওই সময় তার যে সঙ্গীরা ছিল, মানে তার যে প্রজারা ছিল বা তার যে বন্ধুরা ছিল, তাদের মধ্যে অনেকে তার সঙ্গে চলে গিয়েছিলেন ফরেস্ট অফ আর্ডেনে। আবার কিছু লোক ছিল, তারা প্রাসাদে মানে রাজ্যে থেকে গিয়েছিলেন। তার ভিতরে ওই স্যার রোল্যান্ড ডি বয়েস, তিনিও ছিলেন একজন, ওই যে অরল্যান্ডোর যে বাবা, তিনি একজন ছিলেন। সে আর এদিকে আসেন নাই, তিনি ওই রাজ্যেই ছিলেন তার সন্তানদের সাথে। যেহেতু তার সন্তান ছিল, তো সে তার ডিউক সিনিয়রের সাথে আসতে পারেনি, কিন্তু তারাও খুব ভালো বন্ধু। তো ফরেস্ট অফ আর্ডেনে আমরা দেখি যে ডিউক সিনিয়র খুব আনন্দের সাথেই রয়েছেন, তার কোনো সমস্যা নেই, খাবার দাবারেও কোনো সমস্যা নেই, তারা বেশ আনন্দের সাথেই ওখানে জীবনযাপন করতেছেন। এরপরে এদিকে প্রাসাদে হয় কি, সিলিয়া এবং রোজালিন সবকিছু গুছিয়ে নেয়। আচ্ছা, আমার একটা কল আসছে, বুঝছো? দাঁড়াও একটা second। হুম, আচ্ছা দেখো, আমি এসে পড়েছি। এই যে দেখো, তো ওদিকে সিলিয়া এবং রোজলিন কি করে, তারা প্রস্তুতি নিচ্ছিল যে ফরেস্ট অফ আর্ডেনে তারা যাবে। তো সিলিয়া করে কি, তাদের যে সম্পদ ছিল, মোহর ছিল, সেগুলো একত্র করে এবং মানে প্যাকেট করতে থাকে যে তারা বের হবে, সবকিছু গুছাইতে থাকে। এদিকে রোজালিন্ডও গুছাইতে ছিল। তো এক পর্যায়ে রোজালিন্ড এসে সিলিয়ার কাছে বলে, আমরা কি করবো, আমরা কিভাবে যাইতে পারবো, যে আমরা তো হচ্ছি যে এই মানে ইয়াং দুইটা মেয়ে, এরকম কি যাওয়া যায়? তখন সিলিয়া বলে ঠিক আছে, সমস্যা নাই, আমি নিজেকে গরিব এবং বয়স্ক একজন ব্যক্তির সাথে, মানে একজন মহিলা সাজবো, যে একটু গরিব হবে এবং একটু বয়স্ক হবে। তো সিলিয়া সেটা সাজার প্রস্তাব দেয়। এদিকে রোজালিন বলে ঠিক আছে, আমি তাহলে একজন পুরুষের মতো পোশাক পরবো, একজন ইয়াং বয়ের মতো, মানে যুবকের মতো পোশাক পরবো। এরপর তারা বলে আর আমরা কি একা যাবো, আমাদের সঙ্গে তো আর কেউ নাই, তো আমাদের যদি বিপদ আপদ হয়। তো তারা চিন্তা করে তাদের যে একজন ক্লাউন রয়েছে, সিলিয়ার যে কোর্টে একজন ক্লাউন রয়েছে না, টাচস্টন, তাকে নিয়ে যাবে, এটা তারা চিন্তা করে একত্রে। মানে এই যে কথা বলে, দ্য ক্লাউন ইজ পুল আউট অফ ইয়োর ফাদার্স কোর্ট, মানে বাবার যে কোর্ট, সেখান থেকে যে ক্লাউন রয়েছে তাকে নিয়ে যাবে। তো পরবর্তীতে তারা পোশাক টোশাক পরে, রোজালিন্ড ছেলে সাজে, সিলিয়া একজন বয়স্ক মহিলা সাজে। এরপরে এইখানে হচ্ছে ডাচেস্টন, ছবিটা ভালো মতো দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না। এখান থেকে, প্রাসাদ থেকে আর কি তারা পালিয়ে যাচ্ছে তিনজনে, ডাচেস্টন, সিরিয়া এবং রোজালিন্ড। রোজালিন্ড ছেলে সাজার পর তার নাম রাখে গ্যানিমেড, আর সিলিয়া মহিলা সাজার পর তার নাম রাখে এলিয়েনা সামথিং, এলিয়েনাই মনে হয়। আচ্ছা, সামনে দেখবো, আছে এটা। তারপরে এদিকে যেহেতু ওরা পালিয়ে গিয়েছে, যখন ডিউক ফ্রেডরিক জানতে পারে, তখন চিৎকার করে বলে যে তোমরা কি কেউ দেখো না যে ওরা কিভাবে চলে গেল, আমার মেয়েকেও নিয়ে গেছে, মানে সে খুবই রাগান্বিত হয়। এরপরে এইখানে এই লোকটা এসে বলে যে একজন মেইড রয়েছে যে তাদের কথা শুনেছিল অরল্যান্ডোর সাথে, তো হয়তো তারা অরল্যান্ডোর সাথেই ভাইগা গেছে, এরকম কিছু হইতে পারে। এরপরে আহ ডিউক ফ্রেডরিক বলে ঠিক আছে, অরল্যান্ডোর যে ভাই আছে তাকে নিয়ে আসো, তাকে আমি মানে যে কোনোভাবেই পারো তাকে নিয়ে আসো, এটা বলে। পরবর্তীতে এই কাহিনী কিন্তু এখানে শেষ, যে ওইখানে বলছে কি অলিভারকে নিয়ে আসতে,
যেহেতু তার ভাই তার হয়তো তার মেয়েকে এবং তার যে ভাগ্নি তাদেরকে নিয়ে গেছে, তার তার কাছে হয়তো গিয়েছে। তো সেজন্য আর কি বলে অলিভিয়ারকে নিয়ে আসো। ফ্রেডরিক যেহেতু রাজা, তো তার কথা সবাই শুনতে বাধ্য। এরপর দেখো ওদিকে হয় কি, আরেকটা কাহিনী, আরেকটা দৃশ্য। সেটা হচ্ছে আহ অরল্যান্ডো বসে ছিল। তো অরল্যান্ডো যেহেতু কুস্তিতে জিতেছিল, তার তো কোনো ক্ষতি হয়নি, তো সে তো বেঁচে গিয়েছেন। তো সে, এই যে অ্যাডাম, যে বৃদ্ধ চাকর, তিনি আর কি অরল্যান্ডোকে এসে বলে তুমি পালিয়ে যাও, কারণ তোমাকে তোমার ভাই ভাই মেরে ফেলার একটা প্ল্যান করেছে। তুমি যে জায়গায় থাকো, যে লজে থাকো, ওই লজটা আগুনে জ্বালিয়ে দেবে এবং সেই আগুনে যাতে তুমি পড়ে মরে যাও, এটা সে চায়। তো এই জন্য অ্যাডাম বলে যে তুমি এই জায়গাটা ছেড়ে চলে যাও। অরল্যান্ডো এরপর বলে আমি কোথায় যাব, মানে ও খুব আপসেট হয়ে পড়ে। যে এরপর বলে যে আম, আম, কি আর করবো, মরলে মরলাম। পরে আবার অ্যাডাম অনেক বুঝায় যে তুমি এখানে থেকো না। তারপর অরল্যান্ডো বলে ঠিক আছে, তাহলে আমি চলে যাব। এরপর এটা বলার পর সে অ্যাডামকেও বলে যে আপনিও চলেন আমার সাথে, আপনিও বা এখানে থেকে কি করবেন, এরকম বিশ্বাসঘাতক যে ভাইয়ের ক্ষতি করে এরকম লোকের কাছে থেকে আপনি কি করবেন, তো আপনি আমার সাথেই চলেন। এরপর এরা দুজন করে কি, এরাও ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা দেয়। ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে তারা রওনা দেয় এবং ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে পৌঁছায়। এবার দেখো, এদিকে আরেকটা দৃশ্য দেখায়, মানে ওই পরের কাহিনী। সেটা হচ্ছে গ্যানিমেড যে সাজে রোজালিন্ড, এবং আহ এলিয়েনা সাজে হচ্ছে সিলিয়া। সিলিয়া এলিয়েনা সাজে একজন শেফার্ডেস হিসেবে, মানে ভেড়া চারিকা হিসেবে এরা সাজে। তো এরা যখন, আর টাচস্টোন তো সঙ্গে রয়েছে, এরা যখন আহ এসে যায়, জঙ্গলে যায়, তারা কি অনেকখানি হাঁটার পর অনেক ক্লান্ত হয়ে যায়। তারা এই ঘুমাইয়ে পড়ে একটা পর্যায়ে, যে ঘুমাইয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে তারা শব্দ শোনে। সেই শব্দ হচ্ছে একজন শেফার্ড এবং সিলভিয়াসের শব্দ। তাদের কথা, সিলভিয়াস মানে সে এই বৃদ্ধ শেফার্ডের সাথে বলতেছিল যে আমি একজনকে, এই হচ্ছে সিলভিয়াস, আর এই হচ্ছে সেই বৃদ্ধ শেফার্ড। না, এই হচ্ছে মেবি টাসিস্টন, সরি, সিলভিয়াস হয়তো এখান থেকে চলে গেছে তখন। এখানে আর কি হয় কি, সিলভিয়াস এবং ওই শেফার্ড, বৃদ্ধ শেফার্ড কথা বলতেছিলেন। সিলভিয়াস বলতেছিলেন সে তাকে তার শেফার্ডের নাম হচ্ছে কিন্তু করিন, এই যে করিন অ্যান্ড হিজ মাস্টার সিলভিয়াস, এই করিনের মাস্টার হচ্ছে এই সিলভিয়াস। আর সিলভিয়াস হচ্ছে একজন যুবক যিনি একজন মেয়েকে ভালোবাসেন, সেও একজন শেফার্ড্রেস, এবং তার নাম হচ্ছে ফিবি। আর সেই কথাই আর কি করিনের সাথে প্রকাশ করতেছিলেন সিলভিয়াস। এই সকল শব্দ শুনে এই যে রোজালিন্ড এবং তার বোন, এদের ঘুম ভেঙে যায়। এরপরে এই রোজালিন্ড ছেলে হিসেবেই আর কি এই শেফার্ডের সাথে কথা বলতে যায়। আর ওই সময় আর কি সিলভিয়াস চলেও গিয়েছে শেফার্ডের সাথে কথা বলার শেষে। সিলভিয়াস চলে গিয়েছে, না রোজালিন্ড শেফার্ডের সাথে কথা বলেন। কথা বলার পরে একটা সময় হয় কি, শেফার্ডের কথায় কথায় শেফার্ডকে বলেন যে আমাদের একটা জায়গা দাও, যে জায়গাটা আমরা কিনতে পারবো, থাকতে পারবো এই জায়গা এই হিসেবে। তো একটা সময় ওই শেফার্ডের দ্বারাই তারা একটা জায়গায় যান, মানে একটা বাসা পান এবং সেখানে থাকার ব্যবস্থা তাদের হয়। এটা হওয়ার পরে পরবর্তী দৃশ্যে আমরা দেখি কি, এই যে আম, আম, কি বলে রোজালিন্ডের যে বাবা, রোজালিন্ডের বাবা খাবার খাইতেছিলেন, মানে তারা সবাই আনন্দে খাবার খাচ্ছিলেন। তখনই এই যে তার আর এক ফ্রেন্ড, এনার নাম হচ্ছে জ্যাক, তিনি একটু আধ্যাত্মিক মাইন্ডেড, একটু জ্ঞানী টাইপের লোক। তিনি এখানে একটা এখানে আসেন এবং অনেক কথাই বলেন জ্ঞানীমূলক। এখানে তার একটা কথা বলছেন যে এ ফুল আই মেট এ ফুল ইন দ্য ফরেস্ট, আই অলমোস্ট ডাই ফর। আচ্ছা, এখানে এটা না, এই যে একটা ডায়লগ, এই ডায়লগটা ইম্পর্টেন্ট। আর একটা তার ডায়লগ রয়েছে, আচ্ছা এটা হচ্ছে পরে আবার। তো সে আর কি রোজালিন্ডের বাবার সাথে অনেক কথা বলে না এবং জ্ঞানমূলক কিছু কথা, মানে উনি একটু আধ্যাত্মিক টাইপের থাকে বা দার্শনিক টাইপের থাকে। তো উনি কথা বলতে থাকে, ঠিক ওই সময় অরল্যান্ডো আইসা তাদের মাঝে হাজির হন এবং তলোয়ার দেখাইয়া বলেন যে আমাকে খাবার দাও, নইলে কিন্তু আমি আপনাদেরকে মেরে ফেলবো। মানে ও ভাবছে কি হয়তো খাবার চাইলে দিবে না, তো জোর করেই খাবার নিবে, এরকম একটা তার মানে ইচ্ছা তার। তো যখন আর কি তলোয়ার দেখায়, আর তলোয়ার দেখানোর পরও রোজালিন্ডের বাবা সে শান্ত থাকে, সে কিছুই বলেন না। তিনি বলেন ঠিক আছে, তুমি শান্ত হও, তোমাকে আমরা খাবার দিচ্ছি, তুমি আহ ই করো না, মানে
যতটা তোমার খাবার প্রয়োজন তুমি এখানে বসো, খাবার খাও, কোনো সমস্যা নাই। আমাদের যে এই টেবিল তোমার জন্য আহ মানে তোমাকে ইনভাইট করছি, তুমি খাবার খাও বসে। এরপরে এই এই সুন্দর আচরণ দেখে অরল্যান্ডো আর কি খুশি হয় এবং বলে যে আসলে আমাকে মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারিনি যে আপনারা মানে আমাকে এভাবে আমার সাথে আচরণ করবেন। আসলে আমি খুবই ক্ষুধার্ত, কারণ আমি খাবারের জন্য প্রায় মরেই যাচ্ছিলাম, এটা বলে। এরপরে হয় কি, ও ওর সাথে তো অ্যাডামও ছিল, সে একজন বৃদ্ধ লোক। তো সেই বৃদ্ধ লোকও তো ওর সাথে আসছে ফরেস্ট অফ আর্ডেনে, সেও খাবার পায় নাই এবং তারা অনেকটা দূর হেঁটে আসছে। তো এই জন্য সে যেহেতু বৃদ্ধ লোক, সে অনেক টায়ার্ড। তো অরল্যান্ডো বলে কি, আম, ডিউক সিনিয়রকে বলে যে আমার সাথে একজন বৃদ্ধ লোকও রয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি তাকেও নিয়ে আসতে চাই, কারণ আমি তাকে ছাড়া খেতে পারবো না, তাকে ছাড়া এখানে খাওয়া সম্ভব না। এরপরে আহ ডিউক সিনিয়র বলে ঠিক আছে, তাকে নিয়ে আসো, খুব ধীরে সুস্থে নিয়ে আসো, সমস্যা নাই, এটা বলে। এরপরে অরল্যান্ডো তো চলে যায় আনতে সেই বৃদ্ধ লোককে। আর জ্যাক্স এখানে বলে মানে এই যে অবস্থা, তো ডিউক সিনিয়র আর জ্যাক এখানে কথা বলতেছিল। তো জ্যাক এখানে বলে অল দা ওয়ার্ল্ডস স্টেজ, মানে অল দা ওয়ার্ল্ডস এ স্টেজ, মানে সমস্ত পৃথিবী হচ্ছে একটা মঞ্চ, অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স, এবং সকল পুরুষ এবং মহিলাই হচ্ছে আহ কি বলে নাট্যকার বা আম, অভিনেতা আর কি। এটা আর কি বলে, এই ডায়লগটা একটা ফেমাস ডায়লগ এবং কোটেশন। এটা পরীক্ষায় দিবা এবং সারা জীবন লাগবে, এই ডায়লগটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক বিখ্যাত একটা ডায়লগ। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড অল দ্য মেন কে যেন বলো এটা? মেয়ারলি প্লেয়ার্স। হ্যাঁ, কে যেন এটা বললো? এটা হচ্ছে জ্যাক বলেছেন, জ্যাক, এই জ্যাক, এ হচ্ছে ডিউক সিনিয়রের ফ্রেন্ড, জ্যাক। উনি বলেছেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে জ্যাক, এই দেখো, এই যে এই জ্যাক, ইনি ডিউক সিনিয়র্স এর লর্ড, ইনি একজন, হি ইজ এ ডিপলি সিনিক্যাল ফিলোসফিক্যাল ক্যারেক্টার, উনি হচ্ছেন খুবই দার্শনিক একজন ব্যক্তি, জ্ঞানমূলক কথাবার্তা বলে এবং সবসময় নিজের যে দুঃখে মানে আবদ্ধ থাকে, তার নিজের লাইফের ভিতরেই থাকে। তিনি এখানে অনেকগুলো কথা বলেন, শুধুমাত্র এইটা না, মানে এইটা তো খুব ফেমাস এই জন্য আমি এটা ছবিটা সহ দিয়ে দিছি, কিন্তু এছাড়াও তিনি অনেক কিছু বলেন মানুষের জীবন সম্পর্কে। মানুষের জীবনের 7টা সময় রয়েছে, সেই 7টা সময় সম্পর্কে বলেন। কিভাবে বলেন আমি বলি, দেখো। জ্যাকের 7 Ages of Man বক্তৃতা, মানে তিনি যে মানুষের জীবনে যে 7টা অবস্থা, সেই বিষয় নিয়ে একটা বক্তৃতা দেন। তার বিখ্যাত বক্তৃতা হচ্ছে কি, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স। এরপর তিনি কি মানুষের জীবনকে 7টি পর্যায়ে ভাগ করে ব্যাখ্যা করেন। প্রথমটা হচ্ছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট হচ্ছে শিশু। স্কুল বয়, স্কুল বয় হচ্ছে স্কুল পড়ুয়া, মানে তিনি এখানে বলেন মানুষ প্রথমে শিশু থাকে, তারপরে সে স্কুল পড়ুয়া একজন ব্যক্তি হয়, তারপর সে প্রেমিক হয় মানে লাভার হয়, এরপরে সে একজন সৈনিক হয়, এরপর একজন সে বিচারক হয়, তারপর বৃদ্ধ হয় এবং তার চূড়ান্ত বার্ধক্য আসে। এই যে 7টা স্টেজ, এই 7টা স্টেজও খুব গুরুত্বপূর্ণ জেনে রাখা, কারণ যদি যদি কোশ্চেনে আসে যে জ্যাকের 7 Ages of Man বক্তৃতাটা ব্যাখ্যা করো, তখন এটা লাগবে। যদি বলে সাপোজ, মানে যদি বলে যে তার এম, সাত মানে মানুষের জীবনে যে 7টা পর্যায়, সেই 7টা পর্যায়ে ব্যাখ্যা করো, এই বিষয়টা যদি বলে। আর এছাড়া যে কোশ্চেনই আসুক না কেন, সেখানে এই জ্যাকের যে এই লাইনটা, এটা কোটেশন হিসেবে দেওয়া যাবে, কারণ এটা ওই কিছু থাকে না যে সেন্ট্রাল কিছু কথা, তো এটা একটা ওইরকম সেন্ট্রাল কথা, মানে কেন্দ্রীয় একটা কোটেশন। কারণ এই যে আহ, ডিউক সিনিয়র, মনে করো ডিউক সিনিয়রকে তাড়িয়েছেন কে, তার ছোট ভাই অরল্যান্ডো কে, তার মানে অরল্যান্ডো কার জন্য এলাকা ছাড়ছেন, তার বড় ভাইয়ের জন্য। এগুলো কি একটা মানে নাটকের মতো কাহিনী না? তো এই যে সম্পূর্ণ বিষয়টা, সেই জ্যাকের এই একটা কথায় বোঝা যায় যে পুরো পৃথিবী আসলে হচ্ছে একটা মঞ্চ, এবং সেই মঞ্চে পুরুষ এবং মহিলা সবাই আসলে অভিনয় করতেছে, অভিনেতা বা অভিনেত্রী সবাই আসলে নাটক করতেছে, এটা আর কি ওনার কথা। তাহলে এই নাটকের এই যে পুরো নাটকের যে থিমটা সম্পূর্ণটার সাথে একটা ম্যাচ হয়ে যায় এই কথাটা। তো এই জন্য এটা হচ্ছে একটা সেন্ট্রাল কোটেশন, এটা যে কোনো কোশ্চেনের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে দেয়া যাবে, বুঝছো? এবার দেখো, রিকনসিলিয়েশন অ্যান্ড হসপিটালিটি, এইখানের কাহিনী হচ্ছে অরল্যান্ডো যায় এবং এইখানে মানে পাজারপোলা করে
বৃদ্ধ লোকটাকে নিয়ে এসে এবং এসে এই যে খাবার পানি দেয়, খাবার টাবার দেয়। আর এইখানেই জানতে পারে অরল্যান্ডো যে এই হচ্ছে ডিউক সিনিয়র, এবং যে তার বাবা, ওই যে স্যার রোল্যান্ডি বয়েস, অরল্যান্ডোর বাবা, তিনি হচ্ছে ডিউক সিনিয়রের ভালো বন্ধু। এই যে আই এম, দেখো, আই এম দ্য ডিউক দ্যাট লাভড ইউর ফাদার। এখানে ডিউক সিনিয়র বলে অরল্যান্ডোকে, আমি হচ্ছি সেই ডিউক যে তোমার বাবাকে ভালোবাসতো। ঠিক আছে, এই কথাটা আমি বলে। আচ্ছা দাঁড়া, আমার বিড়ালটা একটু বাইরে যেতে, দরজা খুলে প্লিজ। এরপর দেখো, এতটুক তো বলা শেষ। হুম, এতটুকু শেষ। এরপর দেখো, এদিকে আবার রাজ, মানে রাজপ্রাসাদের কি কাহিনী চলে জানো? এই যে স্যার স্যার ইট ক্যান নট বি, মানে এইখানে ওই যে বললাম না, অরল্যান্ডোর যে ভাই অলিভার, সেই অলিভারকে প্রাসাদে ডাকা হয়। এবং প্রাসাদে ডাকার পরে সিলিয়ার যে বাবা, তিনি বলেন তুমি তোমার ভাইকে নিয়ে আসবা যেভাবেই হোক, তাকে লাগলে মোমবাতি জ্বালাইয়াও খোঁজো, ও যেখানে আছে ওরে খুঁজে বের করো, ব্রিং হিম ডেড অর লিভিং উইদিন দিস 12 মান্থ। 12 মান্থ, এই ডায়লগটা হয়তো তোমরা দেখো নাটকে কি ডায়লগ দেওয়া আছে, এটা তো আমি সিনেমা থেকে নিয়েছি, তো হয়তো এটা 12 মান্থ না, হয়তো 12 আওয়ার বা 12 ডে, এরকম কিছু, কারণ 12 মাস বসে আর কি খুঁজবে। ব্রিং হিম ডেড অর অর লিভিং, মানে বলছে যে তুমি ওকে খুঁজে বের করো, মৃত অথবা জীবিত, আমার সামনে নিয়ে আসে, এই কথা হচ্ছে তার। মানে তিনি অলিভারকেও পাঠান খুঁজতে তার ভাইকে, অরল্যান্ডোকে, এই সন্দেহের জেরে যে হয়তো রোজালিন্ড আর সিলিয়া হয়তো তার কাছে গিয়েছেন বা তার তাকে খুঁজতে গিয়েছেন, এরকম কিছু। তো সে চায় যে তার ভাইকে যদি খুঁজে পায় তাহলে তো তাদেরকেও খুঁজে পাওয়ার কথা। তো এই জন্য অলিভারকে তিনি থ্রেট করেন এক কথায়। এই কাহিনীর মাধ্যমে অ্যাক্ট 2 শেষ হয়। এরপরে অ্যাক্ট 3। অ্যাক্ট 3 সম্পর্কে দেখো, অ্যাক্ট 3-তে আমরা দেখি সব থেকে মোস্ট মোস্ট রোমান্টিক এন্ড ফানি সিন। এই সিনটা হচ্ছে এই নাটকের সব থেকে আকর্ষণীয়। কেন জানো? ওই যে বললাম না যে অরল্যান্ডো প্রথম দেখায় রোজালিন্ডকে পছন্দ করে ফেলে করে ফেলে। তো সেই জন্য সে করে কি, এই যে জঙ্গলে যখন থাকে, সে প্রত্যেকটা গাছে গাছে কবিতা লিখে ঝুলাতে থাকে রোজালিন্ডকে ঘিরে। মানে রোজালিন্ডের জন্য, রোজালিন্ডের প্রশংসা করে, রোজালিন্ডকে ভালোবাসা নিবেদন করে সে কবিতা লিখতে থাকে। এবং তার ভালোবাসা আরো প্রকাশ করার জন্য সে কি করে, প্রত্যেকটা গাছে গাছে রোজালিন্ডের নাম খোদাই করে। বুঝছো? মানে এতটা সুন্দর লাগে এই দৃশ্যটা। এই যে দেখো, ও চাকু দিয়ে রোজালিন্ডের আর লেখে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় রোজালিন্ডের এই নাম লিখে রাখছে। তো এগুলো, এই কাজগুলো করে। এদিকে আবার জ্যাক আবার এক সময় দেখতে পায় যে সারা গাছে এরকম লেখা। তো জ্যাক দেখে বলে এটা আবার কোন ফুলের কাজ, এমন এমন একটা কাজ করছে, এটা কোনো কাজ হইলো? মানে জ্যাক হচ্ছে কি একটু বাস্তবিক টাইপের মানুষ, তার এই প্রেম ভালোবাসা এরকম ভালো লাগে না। সে জীবনে আসলে বাস্তবে এইটুকু বোঝে আর দার্শনিক টাইপের কথাবার্তা বলে। মানে অনেক একটু, কিছু মানুষ আছে না, মানে অনেক দুঃখে বা অনেক বড় হওয়ার পর, অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর তার মধ্যে আর কোনো আবেগ কাজ করে না। জ্যাক হচ্ছে সেরকম একজন ব্যক্তি, তার ভিতরে কোনো আবেগ কাজ করে না। সে খুবই সাধারণভাবে থাকে এবং এইসব ফালতু জিনিস দেখলে তার বিরক্ত লাগে, বুঝছো? মানে তার কাছে এগুলো ফালতু জিনিস। এদিকে একটা কাহিনী হয়, সেটা হচ্ছে এই যে গাছে গাছে কবিতা কবিতা ঝুলানো থাকে, সেটা আবার রোজালিন্ড পেয়ে যায়। তো রোজালিন্ড যখন দেখে এই কবিতাগুলো নিজে নিজে পড়ে এবং মজা পায়, হাসে। তো ও একটা পড়তে পড়তে আসে, ওদিক দিয়ে আবার সিলিয়াও আর একটা পড়তে পড়তে আসে, মানে ও গাছ থেকে ছিঁড়ে নিয়ে ও পড়তে ছিল। এবং সেখানে দেখে যে রোজালিন্ড সম্পর্কে অরল্যান্ডো অনেক প্রশংসা করে কবিতা লিখছে। মানে ওই লাইনগুলো খুব সুন্দর। যদি আমি বলি নাটকটা অবশ্যই পড়বা, কারণ ডায়লগ গুলো এত সুন্দর, মানে অনেক মজা লাগে পড়তে। আমি নিজে পড়ছিলাম, মানে আহ ভালো লাগে, ডায়লগ গুলো অনেক সুন্দর। এখানে অনেক প্রশংসা, মানে কবিতাগুলো পড়ে এবং রোজালিন্ড আবার সিলিয়ার পিছে পিছে দৌড়ায় আর কি, যে তুমি এগুলো এরকম করছো কেন। মানে ও একটু শরমও পায়। মানে ও তো পছন্দ করে অরল্যান্ডোকে, কিন্তু যখন ও দেখতে পায় যে অরল্যান্ডো ওকে পছন্দ করে, তখন ও ওর অনুভূতিটা বুঝতে পারে, এর আগেও বুঝতে পারে নাই।
এরপর দেখো, এদিকে এই যে জ্যাকের সাথে একবার আহ দেখা হয় অরল্যান্ডো। তখন জ্যাক বলে, তুমি এই যে কবিতা লিখতেছো, আহ ও এখানে ও ইঙ্গিত করে প্রথমে বলে কি, যে কে কে যেন একটা লোক সারা গাছে লিখতেছে রোজালিন্ড রোজালিন্ড আর কবিতা লিখতেছে, এটা বলে আর কি ইঙ্গিত করে। তখন অরল্যান্ডো বলে, সেটা তো আমি। এরপর জ্যাক বলে, তুমি যাকে পছন্দ করে তার নাম রোজালিন না? বলে যে হ্যাঁ। এরপরে মানে জ্যাক আবার বলে, এগুলোর কোনো কাজ হইলো? এরপর ও কি একটা কথা বলে, যে মানে ও যে প্রেমে পড়ছে, ওরা তো আর ওর কথার কোনো, জ্যাকের কোনো কথা ওর শুনতে ইচ্ছা করে না। আর এই সময় এই যে কথোপকথন, এই যে গাছটা দেখা যায় না, এর আড়ালে বসে আর কি রোজালিন্ড আর সিলিয়া শুনতেছিল। তো জ্যাক যখন চলে যায়, তখন আবার রোজালিন্ড আর সিলিয়া বের হয়ে আসে এবং অরল্যান্ডোর সাথে কথা বলে। এরপরে আহ রোজালিন্ড বলে, মানে রোজালিন্ড এখানে অনেক ইতস্তত বোধ করে, দেখো একটু দূরে দূরে থাকে, মানে মানে মনে, মেয়েরা যখন প্রেমে পড়ে তখন কি হয় যে একটু খুশি থাকে মনটা, এবং তার সামনে যদি পরে একটু শরম পায় বা একটু দূরে যায়, বা চোখে চোখ রাখতে পারে না, তো এই সময় আর কি রোজালিন্ডের অবস্থাটা সেরকম। ও কিন্তু একটু দূরে দূরে রয়েছে, দেখছো? এই হচ্ছে অরল্যান্ডো। ও একটু ঘাড় ঘুরাই ওদিক রয়েছে, আবার তাকাইছেও, আবার একটু ওদিক ফিরে, আবার শরম পায়, মানে এরকম একটা ওর অবস্থা। এখন ও বলে, ওই সময় ওর সাথে কথা বলতে আসে, কিন্তু প্রকাশ করে না যে ওরা জানে যে ওই অরল্যান্ডো এবং ওই যে কবিতাগুলো লিখছে, এগুলো ওরা জানে, এটা বুঝতে দেয় না। এরপর বলে যে এখানে জঙ্গলে একটা লোক আছে যে আসলে সারা জঙ্গলে কবিতা লিখতেছে এবং গাছ খোদাই করতেছে, ওই রোজালিন্ডের নাম লিখে, রোজালিন্ড রোজালিন্ড আর আর লিখে আহ গাছগুলোকে মানে গাছগুলোর সমস্যা করতেছে, এটা আবার কি বলে, যে গাছগুলোর ক্ষতি করতেছে, এটা বলে। শেষে এক সময় অরল্যান্ডো তার পরিচয় দেয় যে আমি সেই ব্যক্তি যে এটা করছে। এরপরে রোজালিন্ড মজা করে, মানে মন থেকে বলে কি, যে আমার যে আঙ্কেল ছিল সে আঙ্কেল অনেক বিখ্যাত, মানে ও আবার আর এক আঙ্কেলের কথা বলে, যে সে এতটাই আহ আহ ভালো, মানে তার তার কাছ থেকে ও অনেক ভালো কিছু শিখতে পেরেছে, যে কিভাবে এই যে লাভ সিকনেস, মানে এই অরল্যান্ডোর যে লাভ সিকনেস, এটা কিভাবে দূর করা যায়, এটার নিরাময় কি, এটা সে ভালোই করতে পারবে। এবং আম, বলে যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে শিখিয়ে দেবো যে কিভাবে এর সমাধান হবে। তো অরল্যান্ডো খুশি হয় যে এরকম একটা যুবক, মানে ও তো কিন্তু দেখতেছে ওকে যুবক হিসেবে, যেহেতু রোজালিন্ড এখন গ্যানিমেট সেজে আছে, একটা ছেলে সেজে আছে, তো সেজন্য ওকে দেখতেছে একটা যুবক হিসেবে। এরপর ও বলে, ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা রেমেডি দাও, এর এর প্রতিষেধক কি বা এর উপায় কি। এরপর তো অনেক খুশি হয় রোজালিন্ড যে ওর সাথে দেখা হবে, কথা হবে এটা নিয়ে। পরবর্তীতে ওরা আলাদা হয়ে যায় এখান থেকে, যে পরে আর কি একসঙ্গে কথা বলবে এই বিষয় সম্পর্কে। এদিকে আবার একটা জিনিস দেখানো হয়, আরেকটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে এই যে অড্রি, ইনি হচ্ছে অড্রি, আর এই হচ্ছে টাচেস্টন। এই টাচেস্টন আবার অড্রিকে পছন্দ করে ফেলে। তো এদের দুজনের ভালোবাসা একটু কমেডিক টাইপের। তারা আহ মানে কমেডিক ওয়েতে তারা একে অন্যকে পছন্দ করে, মানে তাদেরটা সিম্পল খুবই, মানে কোনো ই নেই, কোনো ভেজাল নাই, কোনো রোমান্সও তেমন নাই, কিন্তু তাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়। আর এই সময় কি, অড্রি কাজ করতেছিল আর টাচেস্টন কথা বলতেছিল। কথা এর সময় আবার আসে কে, দাঁড়াও দেখাচ্ছি। ও না, এই 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 চিত্রটার মাধ্যমে দেখা যায় তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা শুরু হইতেছে, এই সিনটার মাধ্যমে সেটা দেখায়। আর এদিকে একটা কাহিনী হয়, মজার কাহিনী, এটা সব থেকে মানে সব থেকে কি, আসলে প্রত্যেকটা সিনই আকর্ষণীয়। তো এখানে আর একটা কাহিনী হয়, সেটা হচ্ছে এই যে সিলভিয়াস আহ ফিবিকে পছন্দ করে। এখন ফিবি আবার রোজালিন্ড যে ছেলে সাইজে আছে না, গ্যানিমেড, সে গ্যানিমেডকে পছন্দ করে, বুঝছো? তো সিলভিয়াস যখন ফিবির কাছে তার প্রেম নিবেদন করে, সে তার কথা শুনতে ইচ্ছা করে না, মানে তার কথা একটুও তার ভালো লাগে না। আবার গ্যানিমেড মানে রোজালিন্ড আর সিলিয়া এটা দূর থেকে দেখতে পায় যে তার এক অন্যের সাথে কথা বলতেছে। তো রোজালিন্ড যায় তার সামনে যায়, যখনই সামনে যায় ফিবি আবার একটু নিজের চুল ঠিক করে, মাথার যে ক্রাউনটা ছিল ফুলের সেটা ঠিক করে, দেখো মুসকি মুসকি হাসে। এখন রোজালিন্ড আবার জিজ্ঞেস করে, হোয়াই ডু ইউ লুক অন মি, মানে তুমি এরকম করে তাকাইতেছো কেন আমার দিকে, এটা বলে। মানে ও বুঝতে পারে যে ও হয়তো ওর প্রতি মানে ওর পছন্দ করে ফেলছে। এরপর রোজালিন্ড একটু আনইজি ফিল করে।
এরপরে সে চলে যেতে নাই, বুঝছো, যে কথা বলবে না। এখন যাওয়ার সময় আবার বলে, মেয়ে তুমি আমাকে পছন্দ করো না, এটা কি রোজালিন বলে। আর আমার মুখ দিয়ে তুমি কোনো ভালো কথা শুনবে না, আমি তোমার কিন্তু তিরস্কারই করবো, এটা রোজালিন বলে। এখন এই যে ফিবি, সে আবার বলে, আই হ্যাড রাদার হিয়ার ইউ চাইড দেন দিস ম্যান ও। আমি তোমার, তুমি যে আমার তিরস্কার করো সেটা হয়তো শুনবো, কিন্তু এই মানুষটার এই যে প্রেম নিবেদন, এটা আমি শুনতে রাজি নেই, বুঝছো। এটা বলে এই ফিবি। এরপরে আহ রোজালিন্ড আবার বলে যায় কি, যে আমি দোয়া করি তুমি আমার প্রেমে পড়ো না। কারণ ও তো জানে যে ও তো মেয়ে, ও তো আর ছেলে না। এটার কি বলে, যে আমি তুমি দোয়া করি তুমি আমার প্রেমে পড়ো না, কারণ তুমি তো তার কষ্ট পাবা। এর মাধ্যমে এই সিনটা শেষ হয়। এরপরে চলে আসে অ্যাক্ট 4। অ্যাক্ট 4-এ দেখো, অ্যাক্ট 4-এ এটা হচ্ছে আরেকটা মজার কাহিনী। ওই যে বললাম না, যে রোজালিন্ড অরল্যান্ডোকে শিখিয়ে দেবে। তো একটা সময় এখানে এই সিনটার আগে কি হয়, রোজালিন্ড অরল্যান্ডোকে শিখায় কিভাবে রোজালিন্ডকে আহ, প্রকাশ করবে ভালোবাসা, কিভাবে তারা মানে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে, মানে এরকম অনেক কথোপকথন হয়। এটা আসলে অনেক বড় ডায়লগ। বই থেকে পড়লে এটা বেশি মজা পাবে। তবে এইখানের সিনটা হচ্ছে একটা পর্যায়ে যাইয়া অনেকক্ষণ কথা বলার পর্যায়ে রোজালিন্ড বলে, তাহলে চলো আমরা কাজ করি, বিয়ের একটা সিন রিক্রিয়েট করি বা রিহার্সেল করি, কিভাবে তুমি রোজালিন্ডকে প্রপোজ করবে, কিভাবে বিয়ে করবে, এটা আর কি রোজালিন্ড প্রস্তাব দেয়। আর তখন সে সিলিয়াকে ডেকে আনে, মানে ডাক দেয় এলিয়ানাকে, মানে ওই সিলিয়াই তো এলিয়ানা। এলিয়ানাকে ডাক দেয় যে তুমি এখানে আসো, তুমি এখানে এসে পাদ্রীর অভিনয় করো। এবং রোজালিন্ড বলে, আমি হচ্ছি, মানে রোজালিন্ড তো এখন গ্যানিমেড আছে, তাহলে গ্যানিমেড বলে আমি রোজালিন্ড সাজলাম, আর ও তো অরল্যান্ডো, ও আমাকে কিভাবে বিয়ে করবে সেইভাবে একটা সিন ক্রিয়েট করে। তো এলিয়ানা বা সিলিয়া সিলিয়া করে কি, ওই ইসের মতো, মানে পাদ্রীরা যেরকম বিয়ে পড়ায় সেরকম ভাবে কথা বলতে থাকে, এবং তাদের মধ্যে একটা বিয়ে টাইপের মানে রিহার্সাল করে যে কিভাবে বিয়েটা হবে। আর তারা প্ল্যান করে যে তারা রোজালিন্ড বলে, তুমি চিন্তা করো না, তোমার একটা সময় বিয়ে হবে রোজালিন্ডের সাথেই। তো এই জন্য আর কি তারা এই মজা করে আর কি এটা করে। এদিকে আবার দ্য সং অফ দ্য ফরেস্ট, এটা হচ্ছে একটা, দিস ইজ এ শর্ট ট্রানজিশনাল সিন ইনভলভিং দ্য লর্ডস হু লিভ উইথ দ্য এক্সাইল ডিউক। এটা হচ্ছে ওই যে সকল ব্যক্তিরা ডিউকের সাথে থাকে, তাদের সম্মিলিত একটি গান, সেই গান আর কি দেখানো হয়। এরপরে হয় কি, আরেকটা সিনে, আচ্ছা, এই যে কাহিনী হয় না, এই কাহিনীর পর অরল্যান্ডো ওয়াদা কইরা যায় যে, রোজালিন্ড আমি 1 ঘন্টা পর আসবো, মানে রোজালিন্ড না, মানে গ্যানিমেড, গ্যানিমেড আমি 1 ঘন্টা পর আসবো, মানে 3টায় না যেন 2টার সময় দেখা করার কথা বলে 1 ঘন্টা পরে। যে তারপর তারা আরো কথা বলবে রোজালিন্ডের ব্যাপারে, যে কিভাবে কি দেখা করা যায়, বিয়ে কিভাবে করা যায়, মানে এইসব ব্যাপারে। এবং অরল্যান্ডো যেহেতু প্রেমে পড়ছে, তার এইটার প্রতিকার বিষয়ে আরো অনেক কথা বলবে গ্যানিমেডের সাথে। এটা অরল্যান্ডো বলে যায় যে 1 ঘন্টা পর আসবে। এর পরের সিনে দৃশ্য দেখা যায় কি, এই যে অলিভার, অলিভার কি এসেছিল জঙ্গলে, ফরেস্ট অফ আর্ডেনে, তার ভাইকে খুঁজতে, অরল্যান্ডোকে খুঁজতে। তো একটা সময় উনি একটা গাছের নিচে শোয়, মানে বিশ্রামের জন্য। ঠিক তৎক্ষণাৎ একটা সাপ তার গায়ের উপরে ওঠে, আবার সেখানে কি একটা লায়নও দেখা যায়, বুঝছো। তো এই সাপটাকে অরল্যান্ডো প্রথম একবার ভাবছিল যে সে চলে যাবে, কিন্তু সে আসলে অ্যাভয়েড করতে পারে না, তার দয়ার যে মন, সেই মন, দয়ার মনের কারণে সে তার ভাইকে এই সাপটার কাছ থেকে বাঁচায়, সাপটাকে মেরে ফেলে, এবং এই সিংহের সাথেও লড়াই করে তার ভাইকে বাঁচানোর জন্য। যে কারণে তার হাতে আঘাত লাগে, এই সিংহের একটা থাবা তার হাতের উপরে লাগে, এবং রক্তে ভরে যায়, এরকম একটা সিন হয়, মানে তার ভাইকে সে বাঁচায়। পরবর্তীতে আমরা আমরা দেখতে পাই যে গ্যানিমেডের কাছে একটা রক্তমাখা ন্যাপকিন নিয়ে এই লোকটা আসে, হ্যাঁ, এই লোকটাই হচ্ছে আসলে অলিভার। এবং এই রক্তমাখা ন্যাপকিন নিয়ে আসে গ্যানিমেডের কাছে, এবং বলে যে আমার অরল্যান্ডো এইটা পাঠাইছে বোঝানোর জন্য যে সে আহত, এই জন্য সে আসলে যে ওয়াদা মতো আসতে পারে নাই। তাকে সে এমন একটা কাজ করেছে, সে একজন বীরের মতো কাজ করেছে, সে তার ভাইকে, আম, একজন লোককে বাঁচিয়েছে, এবং সে ছিল তার ভাই, সেই ভাইকে সে বাঁচিয়েছে। এরপরে, এরপরে দেখো, হ্যালো, শোনা যায়? হ্যালো, আচ্ছা, শোনা যাইতেছে, দেখো তো।
হ্যাঁ, শুনতেছি। ও মাঝখানে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল ওই জন্য। এরপর দেখো, এই যে আহ কই গেল, সেই ন্যাপকিনটা দেয় এবং বলে যে সে আসলে ওয়াদা ভঙ্গ করে নাই, সে আহত, এই জন্য সে আসতে পারে নাই। কারণ 1 ঘন্টা পর তো আসার কথা ছিল তার, তার ভাইয়ের। তো এরপরে যখন সে কথায় কথায় বলে যে আমি হচ্ছি সেই ভাই, এরপর তো সিলিয়া আবার ই হয়ে যায় যে আর ইউ হিজ ব্রাদার, মানে তুমি সেই ব্রাদার এবং তোমাকেই সে বাঁচাইছে, এটা বলে। আর যখন আর কি যে রক্ত মানে অরল্যান্ডো আহত, সিংহের মাধ্যমে আহত হয়েছে, এই কথাটা যখন গ্যানিমেড শুনতে পায়, ও আবার বেহুশ হয়ে পড়ে। মানে ওই যে ওর আঘাত প্রাপ্ত হয়েছে, রক্তে ভরে গেছে, এটা শুনে সে বেহুশ হয়ে পড়ে। বেহুশ হওয়ার পরে আহ সে তার সঙ্গে সঙ্গে আবার সে ইয়ে মানে একটু পরে আবার জ্ঞান হয়ে যায়, জ্ঞান ফিরে আসে। মানে সিলিয়া বলে যে কি হইলো বোন, তুমি ওঠো ওঠো, এরকম করে তোর জ্ঞান ফিরে আসে। আর ফিরে আসার পরেও ও নিজে যে একজন পুরুষ, বুঝছো, মানে তো ছেলে সাইজে আছে। তো ছেলে সাইজে থাকার কারণে ও আবার নিজেকে সাহসী প্রকাশ করার জন্য বলে কি, না আমি আসলে এই এটা শুনে অজ্ঞান হয়নি, আমার একটু জাস্ট অসুস্থ বোধ ফিল হয়েছিল, এটা আর কি বলে। মানে নিজে যে ছেলে সাইজে আছে এই জন্য বিরক্ত প্রকাশ করার জন্য। এখন অলিভার তো দেখেই বুঝে যে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর ও বলে যে ইউ ল্যাক এ ম্যানস হার্ট, মানে তোমার হৃদয়ে আসলে একজন মানুষের হৃদয় নেই, তুমি এতটাই দুর্বল। বলে না 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 আমি ঠিক আছে। তারপর ও অনেক গুল্লায়, বুঝছো। তারপর করে কি, অলিভার ওরে ধইরা আর সিলিয়া ওরে ধরে, এরপর নিয়ে যায় একসাথে, একসাথে নিয়ে যায়। এই হচ্ছে অ্যাক্ট 4 এর কাহিনী। এরপর অ্যাক্ট 5-এ হয় কি, এই যে অড্রি ছিল, যে টাচেস্টন এবং অড্রির মধ্যে একটা কি বলে আম, ভালোবাসা হয়। তো তাকে আবার এই অড্রিকে আবার আরেকটা ছেলে পছন্দ করে, এই যে ছেলেটা সে পছন্দ করে, সে ফুল নিয়ে আসে। কিন্তু টাচেস্টন আবার রাগ করে এই ছেলেটার উপরে, সে আবার ওরে একদম হ্যান্ডশেক করার নামে ওরে অনেক ব্যথা দেয়, মানে বকাঝকা করে। এরপরে এইখানে একটা কথা বলে, এই যে টাচেস্টন একটা উক্তি দেয়, দ্য ফুল ডথ থিঙ্ক হি ইজ ওয়াইজ, বাট দ্য ওয়াইজ ম্যান নোজ। মানে আহ একজন বোকা আসলে মনে করে সে জ্ঞানী, কিন্তু আসলে জ্ঞানী মানুষটা জানে যে সে জ্ঞানী কিনা। এটা আর কি টাচেস্টনের একটা বিখ্যাত ডায়লগ, এটাও একটা কোটেশন, এটাও মনে রাখবা। আরো আরো অনেক কোটেশন রয়েছে, কিন্তু এটাও একটা উল্লেখযোগ্য। এটা কিন্তু টাচেস্টনের ডায়লগ, বুঝছো। এ, অনেক সময় জ্যাকের সাথে মিলাই ফেলে অনেকে, কিন্তু এটা হচ্ছে টাচেস্টনের ডায়লগ। এরপর দেখো, এই যে দ্য মিসম্যাচড লাভার্স, এইখানে একটা কাহিনী ঘটে। এইখানে এই যে সিলভিয়াস পছন্দ করে ফিবিকে, ফিবি পছন্দ করে গ্যানিমেডকে, আবার এদিকে অরল্যান্ডো পছন্দ করে রোজালিন্ডকে। আর রোজালিন্ড তো অরল্যান্ডোকেই পছন্দ করে, কিন্তু এখানে সে প্রকাশ করে যে সে হচ্ছে ওই মানে মানে সে তো গ্যানিমেড সেজে আছে। তো সে বলে কি আমি কোনো মেয়েকেই পছন্দ করি না, মানে কোনো মেয়েকে পছন্দ করি না, এটা বলে। কারণ সে তো অরল্যান্ডো, মানে অরল্যান্ডো ছেলে, তো ছেলেকে পছন্দ করে। সে বলে আমি কোনো মেয়েকে পছন্দ করি না। এখানে তাদের মধ্যে একটা বিশাল কথোপকথন হয়, মানে অনেক কে কাকে পছন্দ করে, কে কাকে কতটা ভালোবাসে, এই সব বিষয় নিয়ে চারজনেই চারটা কথা বলে। এই যে সিনটা, এখানে দেখবা ডায়লগ গুলো, তাহলে একটু ভালো বুঝবা। এরপর দেখো, এই রোজালিন বলে অরল্যান্ডোকে তুমি কালকে এসো, কালকে অবশ্যই তোমাদের বিয়ে হবে রোজালিন, এবং তোমার বিয়ে হবে, এটা বলে যে কালকে তোমরা সেজেগুজে এসো, এটা আর কি রোজালিন আশ্বাস দেয় যে কালকে তোমাদের বিয়ে হবে। এর পরবর্তী দিনে তাদের মধ্যে মানে রোজালিন্ড মেয়ে সেজে আসে, মানে গ্যানিমেড থেকে পুরুষের